আশা রাখি দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। এবং ভালো থাকতে হলে আমাদের করোনাকালীন যে অবস্থাটা এবং যে বিধিনিষেধ আছে সেগুলি তোমরা সবাই যথাযথভাবে মেনে চলবে, তবেই তোমরা সুস্থ থাকতে পারবে। আজ আমি তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর জীববিজ্ঞানের একাদশ অধ্যায়ের জীবের প্রজনন নিয়ে আলোচনা করব। এখানে গত ক্লাসে একটা ফুল সেপারেশন করে আমরা প্রাথমিক পর্যায়ের ধারণাগুলো পেয়েছিলাম। আজকে যে বিষয়টা আমরা উপস্থাপন করবো সেটা হলো পরাগায়ন কি, পরাগায়নের মাধ্যম, পুং ও স্ত্রী গ্যামেটোফাইট কি তা বলতে পারবো। এই পাঠ শেষে আমরা এই ধারণাগুলো নিতে পারবো। গত ক্লাসে বলেছিলাম যে একটি সম্পূর্ণ ফুলের 5টি অংশ, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এর ব্যাখ্যা এবং কাজ আমি বর্ণনা করেছিলাম। আজকে আমরা এর ফুলের পরাগায়ন সম্বন্ধে আলোচনা করব। পরাগায়ন হলো ফুলের পুংস্তবকে পরাগধানী থেকে পরাগধান যে প্রক্রিয়ায় স্ত্রী কিশোরের গর্ভমুখে স্থানান্তরিত হয় তাকে পরাগায়ন বলে। আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় ফুলের পুংস্তবকের পরাগধানী থেকে পরাগধানু স্ত্রী স্তবকের গর্ভমুখে স্থানান্তরিত হয় সেটিকে বলা হয় পরাগায়ন। এই পরাগায়নটা হলো ফুল ও ফল উৎপাদনের পূর্ব শর্ত। পরাগায়নটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো স্বপরাগায়ন, একটা হলো পরাগায়ন। যে পরাগায়ন একই প্রজাতির একটি ফুলের বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে হয়ে থাকে তাকে স্বপরাগায়ন বলে। এবং পরপরাগায়ন হলো একই প্রজাতির দুইটি গাছের বা দুইটি ভিন্ন বাড়ির দুটি গাছের মধ্যে হয়ে থাকে সেটাকে বলা হয় পরাগায়ন। এটাকে আমরা যদি একটু বাস্তবতার ভিত্তিতে দেখাতে চাই, এ হলো জবা ফুল, একটা সম্পূর্ণ ফুল। এটাকে যদি আমরা একটা গাছ মনে করি, একটা জবা ফুল, এখন এর স্ত্রী এই পুংস্তবক হলো এই যে ছোট ছোট ডান্ডাগুলো আছে দেখা যায় এগুলো, এর মাঝে এটা আবার দুটো অংশ, পুংদণ্ড এবং পরাগধানী। পরাগধানীটা হলো মাঝের উপরে যে বড় অংশটা আছে, এই পরাগধানীতে পরাগধান উৎপন্ন হয়। এই পরাগধান যদি একই ফুলের এই যে উপরে আছে গর্ভমুণ্ড এখানে স্থানান্তরিত হয় বা একটা গাছের অপর একটা ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় স্বপরাগায়ন। আর পরপরাগায়ন যদি আমরা বাস্তবতার ভিত্তিতে দেই, যেমন আমার ডান হাতে যে ফুলটা আছে এইটা যদি মনে করি মোল্লাবাড়ির একটা জবা ফুলের গাছ, আর বাম হাতেরটা যদি মনে করি ফকিরবাড়ির একটা জবা ফুলের গাছ, তা দুইটা প্রজাতি হলো একই। এবং এই দুইটা একই প্রজাতির দুইটা ফুলের মধ্যে যখন এই পরাগায়নটা হবে, এই ফুলের পরাগরেণু এই ডান হাতের ফুলের পরাগরেণু বাম হাতের ফুলের পরাগরেণুতে আসবে, তখন সেটিকে বলবো আমরা পরাগায়ন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন কি তা বুঝতে পেরেছ। এরপর একটা পরাগায়নের মাধ্যম হলো কিসের মাধ্যমে হয়। যেমন কিছু আছে বায়ুর মাধ্যমে হয়, ধান, সরিষা বা এই জাতীয় শস্যের ফুলের মধ্যে যে পরাগায়নটা হয় এটিকে বলা হয়। এই পরাগায়নটা সাধারণত বায়ুর মাধ্যমে এক ফুলের পরাগধানী থেকে পরাগধান একই ফুলের বা অন্য ফুলের মধ্যে স্থানান্তরিত হয়, সেই জন্য এটাকে বলা হয় বায়ু পরাগায়ন। মাধ্যমটা হলো বায়ু পরাগায়ন। এছাড়া আছে কীটপতঙ্গ পরাগায়ন। কীটপতঙ্গের মাধ্যমে হয়, যেগুলা তারা মনের অজান্তে রঙে আকৃষ্ট হইয়া বা মধু সংগ্রহের জন্য ফুলের উপর গিয়ে বসে, তখন এদের পাখা, পা ইত্যাদির মাধ্যমে পরাগায়নটা হয়ে থাকে, সেটা হলো পতঙ্গ পরাগায়ন। আবার কিছু আছে পানি পরাগায়ন। পানির মধ্যে যে উদ্ভিদগুলো জন্মে সেগুলো এই পানির মাধ্যমে এই পরাগায়নটা হয়ে থাকে। তেমনি
পতঙ্গ পরাগায়ন বা পাখি ইত্যাদির মাধ্যমে এই পরাগায়নটা হয়ে থাকে। কেমন? যেমন একটা ফুল ফুটছে, সেই রঙে আকৃষ্ট হইয়া বা গন্ধে আকৃষ্ট হইয়া ছোট ছোট পাখি, মৌমাছি, ভ্রমর এগুলো মাধ্যমে পরাগায়নটা হয়ে থাকে। এখন আসবে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইট কি সেটা আমরা ব্যাখ্যা করব। আগেই বলা হয়েছে যে পরাগায়ন হলো ফুল ও ফল উৎপাদনের একটা পূর্ব শর্ত। এখন পুং গ্যামেটোফাইট হলো এমন একটা বস্তু, এই পরাগধানী থেকে পরাগরেণুটা 4টি অপত্য কোষের সৃষ্টি করে মিয়োসিস বিভাজনের মাধ্যমে। এর মাধ্যমে এ থেকে 4টা হয় এবং এটা মাইটোটিক প্রক্রিয়ার মাধ্যমে আবার 2টি কোষে পরিণত হয়। এর একটিকে বলা হয় পরাগনালী, আর একটা হলো জেনারেটিভ কোষ। 2টা কোষের সৃষ্টি, একটা পরাগনালী, একটা জেনারেটিভ কোষ। এই জেনারেটিভ কোষ আবার বিভাজিত হইয়া 2টি কোষ তৈরি করে। অনুরূপে স্ত্রী গ্যামেটোফাইটও সেই একই পর্যায়ে হয়ে থাকে। এটাও মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এদের মধ্যে সর্বনিম্নটি থেকে যায় এবং অন্য 3টি নষ্ট হয়ে যায়। এইটা আবার মিয়োসিসের মাধ্যমে 2টা নিউক্লিয়াসে পরিণত হয়, অপত্য কোষের সৃষ্টি করে। সেই দুটোর মধ্যে আবার 2টি কোষ থেকে 4টি কোষ উৎপন্ন হয়। এদের মধ্যে 3টিকে বলা হয় গৌণপুঞ্জ এবং একটি থাকে ডিম্বক। এই ডিম্বকের সাথে পরাগরেণু যখন মিলিত হয় তখনই ফুল ও ফলের উৎপত্তি হয়। অর্থাৎ এর মাধ্যমে যে সংযোগটা ঘটে এটাকে নিষিক্তকরণ বলা হয়। অর্থাৎ পরাগায়নের মাধ্যমে পরাগায়নের মাধ্যমে পরাগধানী থেকে পরাগরেণু যে প্রক্রিয়ার মাধ্যমে গর্ভমুণ্ডে স্ত্রীস্থাপকের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় সেটিকে বলা হয় পরাগায়ন। আবার পরাগায়ন সৃষ্টির পর সেই গর্ভমুণ্ড থেকে পরাগরেণু পরাগরন্ধ্রের ভিতর দিয়ে ডিম্বাশয়ে বা গর্ভাশয়ে উপস্থিত হয়ে ডিম্বকের সাথে মিলিত হওয়া সেই প্রক্রিয়াটাকে বলা হয় নিষিক্তকরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা স্কুলে এই ফেসবুকতে লগ ইন করে আমার এই ক্লাসটা দেখবে এবং পাঠ্য বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে, তাহলে বা অর্থাৎ চর্চা করবে, তাহলে বিষয়টা সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা আসবে। এর প্রেক্ষিতে আমি তোমাদের একটা বাড়ির কাজ দেবো, সেটা হলো বাড়ির কাজ। ফুল ও ফল উৎপাদনের পূর্ব শর্ত হলো ফুল ও ফল উৎপাদনের পূর্ব শর্ত হলো পরাগায়ন। উক্তিটি বিশ্লেষণ করো এবং তোমার যুক্তি প্রদর্শন। ফুল ও ফল উৎপাদনের পূর্ব শর্ত হলো পরাগায়ন। উক্তিটি বিশ্লেষণ করো এবং তোমার যুক্তি প্রদর্শন করো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পাঠে মনোযোগ দেবে।